সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে আছেন মাজহারউদ্দিন অমি। সবাই চেনেন, সাবেক ক্রিকেটার, বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে পরিচিতি পেয়েছেন, সাংবাদিকতাও করতেন, ক্রীড়া সাংবাদিক। স্বাগত জানাচ্ছি মাজহার অমি আপনাকে। ধন্যবাদ রাজ ভাই। আমরা কথা বলবো অমির সঙ্গে, কিন্তু তার আগে দেশ বিদেশের খেলার খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। শিরোনামেই শুনছিলেন যে আজ শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা। শেষ ম্যাচে ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হবে দুবাইতে দুপুর 3টায়। দীর্ঘদিন পর কিন্তু ভারত আবার খেলতে নামছে, মাঝখানে বেশ বিশ্রামের সুযোগ পেয়েছে এবং ভারত এই টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছে কিনা, সব আইসিসি টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছে কিনা এ নিয়ে আলোচনা চলছে এবং তার কাউন্টারে ভারতীয়রাও কিন্তু আসলে প্রতিবাদ জানাচ্ছেন, ভারতীয় সাবেক খেলোয়াড়রাও মুখর হয়েছেন। এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মাজহারউদ্দিন অমি আছেন আমাদের সঙ্গে, আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। অমি, আজকে শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব। 4টা দল আমরা জানি, কিন্তু কে কার সাথে খেলবে সেটা নির্ধারিত হবে আজকের ম্যাচের পরে। প্রথম কথা, যে 12টা দল থেকে 4টা দলে নেমে আসলো, সেরা 4টা দলই কি এখন পর্যন্ত টিকে আছে কিনা আপনার মনে হয়? ডেফিনেটলি সেরা 4টা দলই, মানে টুর্নামেন্ট শুরুর আগে থেকে এই 4টা দল নিয়ে কিন্তু কথা হচ্ছিল যে এই 4টা দল খুব ভালো ক্রিকেট খেলছে রিসেন্টলি। আফগানিস্তানের জন্য একটু খারাপ লাগছে, টু বি ভেরি অনেস্ট, যে মানে তারা একটা মিনোস টিম হয়ে যেভাবে ইংল্যান্ডকে হারালো, লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথেও একটা কিন্তু টাফ একটা কম্পিটিশন ছিল, হয়তো জিতলে তারাও সেমিফাইনালে চলে আসতে পারতো। বাট এই একটা বড় টুর্নামেন্টের এটাই মজাটা, যে অ্যাটলিস্ট নিচের সারির 2-1টা দল যদি উপরের কাউকে টক্কর দিতে পারে তখন খুব ভালো লাগে। বাট ওভারঅল টপ 4 টিমই খেলছে। কিন্তু ইংল্যান্ডকে কি আপনি এরকমই এক্সপেক্ট করেছিলেন? মানে ইংল্যান্ড হিস্ট্রিতে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্টে গ্রুপ পর্বের একটা ম্যাচও জিতলো না। একটা মোমেন্টামের ব্যাপার থাকে, আমার মনে হচ্ছিল যে ইংল্যান্ডের ওই মোমেন্টামটা ছিল না, প্লাস অ্যাজ এ ইউনিট খেলতে পারছিল না তারা। টিম ভালো, সবই ঠিক আছে, কিন্তু গ্রুপটাও কিন্তু টাফ ছিল রাজীব ভাই। অবশ্যই যে গ্রুপটা, সেই গ্রুপের মধ্যে আপনি ধরেন আফগানিস্তানের কথা বাদ দিলেও অ্যাটলিস্ট আপনার অন্য দলগুলো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, সো ওইখান থেকে আফগানিস্তানের সাথে যখন হেরে যায় তখনই কিন্তু তাদের কাজ খারাপ হয়ে যায়। তো ওই জায়গা থেকে বড় টুর্নামেন্ট এক একটা হোঁচট খাওয়া ভালো বড় টিমগুলার। পরে গিয়ে আবার দেখবেন রিগ্রুপ হয়। আমার মনে আছে 2015 ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশের কাছে হেরে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিল, তারপরে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট খুব বড় একটা ম্যাসিভ চেঞ্জ এসেছে। সো আমার মনে হয় যে এটা একটা বড় ধাক্কা হবে ইংল্যান্ডের জন্য। এবং তাদের ক্যাপ্টেনও পদত্যাগ করেছেন, জশ বাটলার, এবং নতুন ক্যাপ্টেন তারা খুঁজে নিতে হবে। এবং সামনে আমি দেখছিলাম যে 3 মাস তাদের কোনো খেলা নেই, আবারও জিম্বাবুয়ের সাথে মে মাসে খেলা, তাদের হোম সিরিজ শুরু হবে, সিজন শুরু হবে, সেইখানে এই সময়টা তারা রিগ্রুপ করার সুযোগটা কাজে লাগাবে নিশ্চয়ই। ডেফিনেটলি, এবং একটা ব্রেকও দরকার তাদের। তারা কিন্তু রাউন্ড দ্য ইয়ার ক্রিকেট খেলছে, তো ওই জায়গা থেকে তাদের ওই ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট হবে। এবং যেহেতু নতুন একটা অধ্যায়েরও শুরু হবে, তাদের কিন্তু সেই প্ল্যানিংটা আগে থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা যেমন লাস্ট মোমেন্টে সব কিছু দেখি আমাদের এই সাবকন্টিনেন্টে বলি বা বাংলাদেশে বলি, বাট ওরা কিন্তু অনেক কিছু প্ল্যান করে রাখে। ওদের ডিরেক্টর অফ ক্রিকেট রয়েছে, সব সূচিগুলো কোথায় কি, কোন প্লেয়ার কোথায় খেলবে, কাকে পিক করা যেতে পারে, ওরা কিন্তু এখন থেকেই প্ল্যান করা শুরু করে দিয়েছে। মানে তাদের প্ল্যানিংটা অনেক ভালো। আমরা একটু ইন্ডিয়ার প্রসঙ্গে আসি। আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ, এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? তারপরে আমরা ইন্ডিয়াকে নিয়ে একটু আলাদা করে কথা বলবো। আমি ইন্ডিয়াকেই এগিয়ে রাখবো, টু বি ভেরি অনেস্ট, কারণ তারা ওই যে অ্যাডভান্টেজগুলো আছে, তাদের ট্রাভেলিং এর কোনো ঝামেলা নাই, রেস্ট পেয়েছে, পিচ সম্পর্কে ধারণা আছে, এবং প্লেয়াররা ফর্মেও আছে, এটাও বলতে হবে। আর যদি একটা টুর্নামেন্টে আপনি বলছিলেন না যে অন্য অন্য মানুষ বলছিল যে তারা ওই অ্যাডভান্টেজটা পাচ্ছে, আমার কাছে তাই মনে হচ্ছে। মানে একটা টুর্নামেন্টে একটা দল কেন বাড়তি অ্যাডভান্টেজ পাবে? আপনি হলে সবার জন্য ইকুয়াল হবে। এই জাস্ট বিকজ যে সিকিউরিটি রিজনের জন্য একটা দল একটা দেশে যাবে না, বাকি সব দেশ যাবে, এটা আসলে যেহেতু আইসিসিতে তাদের ওই সেই কর্তৃত্বটা রয়েছে দেখেই করতে পেরেছে। আদারওয়াইজ কিন্তু এটা ডিফিকাল্ট হতো, অন্য কোনো দেশ বললে কিন্তু এটা মেনে নিত না কেউ। এবং এই কথাটা বলে মাইকেল আথারটন এবং নাসির হোসেন এখন একটা ভিলেনে পরিণত হয়েছেন। আমি দেখছি যে ইন্ডিয়ানরা আসলে তাদের আক্রমণ করছে। মানে সেটাও কি আপনার মনে হয় যে কোন পথে যাচ্ছে? আসলে দেখেন, ইংল্যান্ড বলেন বা অস্ট্রেলিয়া বলেন, অ্যাটলিস্ট কয়েকজন আছে যে বলে ইন্ডিয়ার এগেনস্টে, বা ইটস নাথিং অ্যাবাউট এগেনস্ট ইন্ডিয়া। মানে আপনি যদি একটা মানে ফেয়ারনেস দেখেন, তখন তো একটা দল যদি বেশি অ্যাডভান্টেজ পায় বলতে হবে কাউকে। আর নাসির হোসেন, আথারটন, তাদের মতো মানুষদেরই বলা উচিত। এবং আরও অন্যান্য দেশের যারা লেজেন্ড রয়েছে তাদেরও বলা উচিত, কারণ ক্রিকেটটা এখন এক দেশ সেন্ট্রিক হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে অ্যাডভান্টেজ ওয়াইজ যদি বলি, বা ঠিক আছে রেভিনিউ ইন্ডিয়া সবচেয়ে বেশি এনে দিচ্ছে, বাট আপনি যদি ওই ফেয়ারনেসটা না রাখেন, অন্য অন্য দলগুলো কিন্তু একটু ডিসকারেজ হবে। অনেক ক্ষেত্রে কিন্তু ওই ডিসঅ্যাডভান্টেজও থাকে। একটা বড় টুর্নামেন্ট এখন ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে তো সবাই এটাই বলবে যে এক মাঠে খেলে, এক জায়গায় খেলে, মানে কোনো ট্রাভেল না করেই পিচের অ্যাডভান্টেজ নিয়ে তারাই চ্যাম্পিয়ন হয়েছে। বাট এটা যদি সব জায়গায় খেলতো, তাহলে একটা ফেয়ার
প্লেয়ার বলা যেত, এখন কিন্তু একটা জায়গা রেখে দিচ্ছে, মানে সেই বলার জায়গায়। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তারা গ্রুপ পর্ব খেলেছে ইউএসএ তে পুরোটাই, তারপরে তারা গিয়ে এক ভেন্যুতেই অনেকগুলো ম্যাচ খেলেছে, মানে সেই আলোচনাগুলো সব টুর্নামেন্টে আইসিসিতে কিন্তু আসে। এবং ওয়ানডে বিশ্বকাপের কথাও যারা 2023-এ তারা নিজেদের মাঠে একদম প্ল্যান তাদের ফিকচারগুলো ছিল। রাইট, ফিফাকে দেখবেন, ফিফার কোনো কিন্তু এরকম নাই। অস্ট্রেলিয়া মনে হয় কোনো এক সময় সিকিউরিটি কনসার্নের জন্য বাংলাদেশে আসার মানে বাহানা করছিল যে আসবে না তারা সিকিউরিটি কনসার্ন দেখে, তো ফিফা বলেছে তুমি যদি না যাবে তাহলে তোমার সদস্যপদ বাতিল বা কিছু একটা পয়েন্ট কেটে নেওয়া হবে। সো তারা কিন্তু আসতে বাধ্য হয়েছে। সো ফিফা এত স্ট্রং হতে পারলে আইসিসি কেন হবে না? অবভিয়াসলি হ্যাঁ, মানে ফিফা ওয়ার্ল্ড ওয়াইড পুরো সব দেশ মিলিয়ে খেলে, ইন্ডিয়া মানে আইসিসি মাত্র 11টা-12টা টেস্ট প্লেইং নেশন। সো যদি আপনি ক্রিকেটটাকে এক্সপ্যান্ড করতে চান, আমার মনে হচ্ছে যে এই ধরনের দ্বৈত নীতি বন্ধ করতে হবে। আমার মনে হয় যে সব দেশকে একটা ফেয়ার অ্যাডভান্টেজ দিতে হবে, এবং শুধু একটা বোর্ডের ইন্টারন্যাশনাল কাউন্সিল যেহেতু এটা সবার জন্যই সমান হওয়া উচিত, একটি দেশকে প্রায়োরিটি না দেয় ভালো। আমি বলছি যে এই প্রায়োরিটিটা কি আসলে মাঠে তারা কোনো কাজে লাগাতে পারছে, অ্যাডভান্টেজ নিচ্ছে ইন্ডিয়া? ডেফিনেটলি আপনি দেখছেন তারা কিন্তু একে তো লাস্ট কয়েক বছর তো ভালো ক্রিকেটও খেলছে, এটা তো নো ডাউট, তারা খুব ভালো টিম। বাট আপনি যখন দেখবেন যে পারিপার্শ্বিক জিনিসগুলো আপনার দিকে যাচ্ছে, অ্যাডভান্টেজগুলো আপনি পাচ্ছেন, একটু হলেও কিন্তু আপনার দিকে পাল্লাটা ভারী হয়। আপনার প্লেয়ার যদি বলি যে ট্রাভেলিং কম করতে হচ্ছে তাদের, সো অন্যান্য টিম সবাই পাকিস্তান যাচ্ছে, দুবাই যাচ্ছে, আবার পাকিস্তান যাচ্ছে, আবার দুবাই যাচ্ছে, বাট ইন্ডিয়া কিন্তু একই জায়গায় বেস, তারা ওখানে ট্রেনিং করতে পারছেন, ব্রেক পাচ্ছেন, রেস্ট পাচ্ছেন। সো ওই জায়গাগুলো থেকে তো প্লেয়ারদের আরেকটু বেটার দেওয়ার সুযোগ থাকেই। অন্যান্য দেশে মানে বড় টুর্নামেন্টগুলোতে হয় কি যে মোমেন্টামটা খুবই ইম্পর্টেন্ট রাজীব ভাই। সো ওই মোমেন্টামটা ইন্ডিয়া মানে শুরু থেকেই পেয়ে যায়, অন্যান্য দলগুলো পেতে একটু সময় লাগে কিন্তু। সো এই জায়গাতেই আমার মনে হচ্ছে যে বড় টুর্নামেন্ট যদি আপনি আয়োজন করতে চান, এটা ফেয়ার রাখা উচিত, মানে সবার ক্ষেত্রে নিয়মটা সমান হওয়া উচিত। আজকের ম্যাচে কি রোহিত শর্মা না শুভমান গিল কে ক্যাপ্টেন্সি করবে আপনার কি মনে হয়? মানে এই নিয়ে একটা আলোচনা আছে। শুভমান গিলও হলে আমি অবাক হব না, টু বি ভেরি অনেস্ট, কারণ তাকে কিন্তু মাঠে রিসেন্টলি দায়িত্ব দেওয়া হচ্ছে, মানে রোহিত শর্মা যখনই বাইরে যাচ্ছেন তাকে ওইভাবে প্রিপেয়ার করা হচ্ছে। মানে এটা খুবই ভালো একটা দিক। অন্যান্য দেশেও দেখি যে ক্যাপ্টেনদেরকে প্রিপেয়ার করা হয় মাঠ থেকে, মানে একজন ক্যাপ্টেন রয়েছে তারপরেও তাকে একটা সুযোগ দেওয়া হয়, আচ্ছা 10 ওভার তুমি ক্যাপ্টেন্সি করো এখন দেখি। আমরা হয়তো এই জিনিসগুলো মিডিয়াতে আসে না, বাট প্লেয়াররা এটা করে। কিন্তু ওই জায়গা থেকে একটা প্লেয়ারকে রেডি করছেন, এবং একটা দেশে কিভাবে একটা ক্যাপ্টেন রেডি করতে হয় এটাও একটা স্ট্যান্ডার্ড সেট হচ্ছে। আমাদের এখানে ভাইস ক্যাপ্টেনই অনেক সময় থাকে না, সো রিসেন্টলি দেখলাম যে ভাইস ক্যাপ্টেন হয়েছে, এটা ভালো লাগছে। অ্যাটলিস্ট এটা একটা গ্রুমিং প্রসেস রাজীব ভাই, হঠাৎ করে কেউ ক্যাপ্টেন হয় না। ক্যাপ্টেন হতে হলে অনেক কিছু ভুল করে শিখে তারপর ক্যাপ্টেন্সিটা হয়, আর প্রেশারটাও অ্যাডাপ্ট করার ব্যাপার থাকে। সো নিউজিল্যান্ডের এগেনস্টে একটা বড় টিমের এগেনস্টে যদি সেই ক্যাপ্টেন্সি করার সুযোগটা আসে সামনের দিনে, তার অবশ্যই মানে সাহসটা বাড়বে। আর এমনিতে আরেকটা আলোচনা আছে যে লোকেশ রাহুল আর ঋষভ পান্থ দুজনেই উইকেট কিপিং করে, উইকেট কিপিং একজনের জন্য আরেকজনকে বসে থাকতে হচ্ছে, মানে সেই জায়গাটায় আপনার কি মনে হয়? দেখেন কতটা বেঞ্চ স্ট্রেংথ তাদের, এটা কিন্তু বলতে হবে। মানে লোকেশ রাহুলও মানে যে টাইপের প্লেয়ার, তাকে আপনি না খেলালে একটু আনফেয়ার মনে হবে। ঋষভ পান্তের মতো এক্সাইটিং প্লেয়ার তো রিসেন্টলি ওয়ার্ল্ড ক্রিকেটে নাই। সো ওই জায়গা থেকে কিছুটা আনলাকি ঋষভ পান্ত আমি বলবো, যে কারণ KL রাহুলের ব্যাটিং অর্ডার আর ঋষভ পান্তের ব্যাটিং অর্ডার কিন্তু একটু ভ্যারি করে। ঋষভ পান্ত আরেকটু নিচে খেলেন, সো ওই জায়গায় হার্দিক পান্ডিয়া রয়েছে, এখন অক্ষর পটেলও ব্যাটিং করেন। সো যে জায়গায় পান্তের কিন্তু সুযোগ হচ্ছে না, বাট হ্যাঁ আজকে খেলাই দিতে পারে পান্তকে, কারণ যেহেতু অলরেডি তারা থ্রু সেমিফাইনালে, KL রাহুল প্রথম 2টা ম্যাচ খেলেছেন, আজকে মনে হয় পান্তকে খেলানোটা মানে জাস্টিফাইড, কারণ একটা ইনফর্ম প্লেয়ার, মানে আউটস্ট্যান্ডিং ক্রিকেটার কিন্তু। এবং ইন্ডিয়া টিমে অনেকেই এরকম আউটস্ট্যান্ডিং ক্রিকেট, তাদের এই অ্যাডভান্টেজের আলোচনা যদি না হতো, তারা নিজেরাই কিন্তু আসলে টিম হিসেবে অনেক স্ট্রং। রাইট, ডেফিনেটলি, মানে ওই জায়গাটাতেই তো মানে ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু চায় যে অন্য দলগুলোর মতোই তারা সমানভাবেই খেলুক, কেউ তো নিজের অ্যাডভান্টেজ নিয়ে এই তকমাটা কেউ লাগাতে চাবে না। এখন আমার মনে হচ্ছে যে আইসিসির আরেকটু উদারতার পরিচয় দেখাতে হবে, যেহেতু তাদেরই একজন BCCI সভাপতি। সো তাকে এখন বুঝতে হবে যে দেশের থেকে তো একটা আইসিসি গভর্নিং বডি তো একটা পুরো ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে। সো ওই জায়গায় শুধু এই এক কনসার্ন বারবার দেখিয়ে কতদিন এটা পিছিয়ে থাকবে। পাকিস্তান আবার চাইলে কিন্তু মানে যদি বলে যে না আমরা ইন্ডিয়াতে কোনো ইভেন্ট খেলবো না, তখন কিন্তু তাদেরকে এত প্রেশারাইজ করা হয়, হয় খেলেন না হলে বাদ আপনারা, আলটিমেটলি তাদের এসে খেলতে হয়। সো ইন্ডিয়ার ক্ষেত্রে কেন ডিফারেন্ট হবে? মানে সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। আমরা একটু ইন্ডিয়ার অপোনেন্ট আজকে নিউজিল্যান্ডকে নিয়েও কথা বলি, যে নিউজিল্যান্ডকে কি আপনার মনে হয় যে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার? হ্যাঁ ডেফিনেটলি, মানে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাও এখন আমার মনে হচ্ছে। আচ্ছা, নিউজিল্যান্ড লাস্ট 4 বছর ধরে তারা মানে ফাইনাল এইটা খেলার একটা অভ্যস্ততা তারা পরিণত করেছে, কারণ হচ্ছে যে এর আগে সারফেস লেভেলের আরো নিচে অনেক কাজ করেছে তারা। আমরা প্রথমে নিউজিল্যান্ডকে একটা মিডিয়রকার টিম ভাবতাম সব সময়, কিন্তু ওই ডিউরিং দ্যাট প্রসেস ওরা যে কাজটা করেছে, তাদের মানে ডোমেস্টিক ক্রিকেট বলি, তাদের পুল অফ ক্রিকেটারদের ইমপ্রুভমেন্টের কথা যদি বলি, ম্যাচ কিভাবে খেলতে হয়, যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে তারা একটা ট্রাই নেশন খেললো,
খুবই অ্যাকুমুলেটাইজ হয়েছে, কিন্তু পাকিস্তানের সবচেয়ে বেশি ম্যাচ খেলা টিম নিউজিল্যান্ড। সো ওরা কিন্তু ওই অনেক আগে থেকেই এই চ্যাম্পিয়ন্স ট্রফি টার্গেট করেই আসছে, এবং তাদের একটা বড় ইভেন্ট জয় করাও খুবই দরকার। আমার মনে হচ্ছে যে খুব ক্লোজ যাচ্ছে তারা এখন জাস্ট ওই টাইম এসে পড়েছে নিউজিল্যান্ডের, এখন হয়তো একটা ট্রফি হাতে উঠবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, কিন্তু মানে ওয়ানডে কিংবা টি20 ফরম্যাটের হোয়াইট বল ফরম্যাটে একটা কিছু জেতা দরকার। আমরা আবারও ফিরবো আপনার সঙ্গে আলোচনায়। আমি একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ভারতের সাফল্যের জন্য পেছনে আসলে তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সে বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন মাজহারউদ্দিন অমি, ধারাভাষ্যকার, সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া সাংবাদিক ছিলেন। আমি বিরতির আগে আমরা ভারতকে নিয়ে অনেক কথা বলছিলাম, পাকিস্তানকে নিয়েও আলোচনা আসছিল। এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স তো কেমন সেটা আমরা সবাই দেখেছি। আমরা ইংল্যান্ডের উদাহরণ একটা দিচ্ছিলেন যে রিগ্রুপিং করার একটা টাইম তারা পাচ্ছে। জশ বাটলারের কথা আমরা বলছিলাম যে অধিনায়কত্ব ছেড়ে দিলে তারা নতুন প্ল্যান তাদের তৈরি, কিংবা ভারত রোহিত শর্মার যা পরবর্তীতে কে হবে শুভমান গিলকে তারা তৈরি করছে। বাংলাদেশের ক্ষেত্রে এই প্ল্যানগুলো কি আমরা আছে নাকি আমরা দেখি না দেখে আমরা বলতে পারছি না? আমার তো মনে হয় যে আমরা সবকিছু লাস্ট মোমেন্টের ওয়েট করি, টু বি ভেরি অনেস্ট। যে আমাদের ডিসিশনটা কে নেয় এটা আমরা এখনো জানি না আসলে, মানে কে আসলে প্ল্যানটা করে, বা লং টার্মের জন্য কি আদৌ কোনো প্ল্যান আছে কিনা, যদি প্ল্যান থাকে তাহলে ওটা রিভিল করা হবে কিনা, এগুলো কিছু জানি না। অনেক ক্ষেত্রে প্লেয়ারদের উপরও আমরা ওয়েট করি, যেমন সিনিয়র প্লেয়ারদের কথা ভেবে আমরা অপেক্ষায় থাকি যে তিনি যদি কোনো ডিসিশন দেন তারপরে আমরা একটা ডিসিশন নিব। সো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, টু বি ভেরি অনেস্ট। বাংলাদেশ ক্রিকেটে সিনিয়রদের অনেক অবদান রয়েছে, কিন্তু এখন সামনের দিকে আগাতে হলে কিন্তু তাদেরকে একটা পথ প্রদর্শন করতে হবে। এখন যে সিচুয়েশন দেন, বাটলার ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, মানে অ্যানাউন্স করে ছেড়েছে। আমাদের ওই কালচারটা নাই কিন্তু, যার কারণে আমরা যে লং টার্ম প্ল্যান করব ওই প্ল্যানেরও আমাদের জায়গা থাকে না। আমার খুবই মনে হয়, তখন ডিরেক্টর অফ ক্রিকেটের কথা বলছিলাম রাজীব ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য, যেটাকে ক্রিকেটটাকে অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আলাদা করবে বিসিবি। তো শুধু ক্রিকেটের লোকজন ক্রিকেটটা দেখবে, ক্রিকেট নিয়ে প্ল্যান দিবে, প্লেয়ার রেডি করবে, ইনফ্রাস্ট্রাকচার আর যত ফিনান্সিয়াল ব্যাপারটা রয়েছে ওটা বিসিবির অন্যান্য ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা দেখবেন। আমাদের ক্ষেত্রে হয় যে ক্রিকেটটাকে এত বেশি মানে মিডিয়া তো অনেক ফোকাস হয়, সো দেখা যায় যে যারা ক্রিকেটের লোকও না তারাও এসে ক্রিকেটে ইনভলভ হতে চাচ্ছে, ক্রিকেট নিয়ে কথা বলতে চাচ্ছে। সো তখন গিয়ে দেখা যায় যে অনেক রকম মানে ভুলভাল ইনফরমেশনও আসে, বা অনেক রকম মানে সেন্স মেক করে না এরকম কথাবার্তাও বের হয়। সো আমার মনে হয় যে ক্রিকেটারদেরকে দিয়ে ক্রিকেটটা পরিচালনা করা উচিত। হ্যাঁ, হয়তো সংগঠক কেউ থাকতে পারেন এটাকে একটা সুন্দর একটা ওয়েতে নিয়ে যাবেন, বাট আমার মনে হয় যে ডিরেক্টর অফ ক্রিকেট খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ ক্রিকেট একজন আমাদের লেজেন্ডদেরকে এখন আগায় আসতে হবে, সত্যি কথা যেটা আমাদের। যদি বলি আমি রিয়াদ, মানে ক্রিকেট অপারেশনস এর থেকে ডিরেক্টর অফ ক্রিকেটস এর পার্থক্যটা কি? আপনি ক্রিকেট অপস তো মানে শুধু ক্রিকেটটা না, ক্রিকেটের বাইরেও আরো অনেক ধরনের আনুষঙ্গিক ব্যাপারগুলোই করে। আমি বলছি যে একজন ক্রিকেট ডিরেক্টর যিনি হবেন তিনি একটা প্ল্যান দিবেন, একটা ফুল প্রুফ প্ল্যান দিবেন, যিনি আন্ডার-17 থেকে নিয়ে একদম ন্যাশনাল টিম পর্যন্ত প্লেয়ার তিনি কিভাবে প্রিপেয়ার করবেন, কোন ধরনের প্লেয়ার কখন রেডি হবে, কোন সিরিজের জন্য আমাদের কোন ট্যুর হইতে পারে, এবং এর আগে ট্যুরের আগে প্রিপারেশন কেমন হবে, সারফেস কেমন হবে, বিপিএলটা কখন হওয়া উচিত, ঢাকা প্রিমিয়ার লিগটা কখন হওয়া উচিত, এনসিএলটা কখন হওয়া উচিত, সারফেস কেমন হতে হবে, কোন কোন মাঠে আমরা খেলবো, এগুলো কিন্তু মানে এদিক ওদিক থেকে আসলে হবে না। এটা একজনই প্ল্যান করবে। সাপোজ ন্যাশনাল টিমের একজন কোচ বললো যে আমার এই টাইপের প্লেয়ার লাগবে, এখন এটা কাকে বলবে? সিলেক্টরকে বলবে। সিলেক্টর তো প্লেয়ার রেডি করে না, সিলেক্টর প্লেয়ার দেখে, সিলেক্ট করে, বাট প্লেয়ারটা প্রিপেয়ার করবে কে? এই জায়গাটাতেই ডিরেক্টর অফ ক্রিকেটের কাজটা হবে, যে তার কাছে একটা ডেটাবেস থাকবে, আমার কাছে এই 4টা 5টা 10টা প্লেয়ার রয়েছে, নেক্সট 2 ইয়ার্সের মধ্যে এই কজনকে আমরা ইনজেক্ট করতে পারবো, তাহলে আমরা দেখি। আর বড় সিরিজ ছোট সিরিজ অনেক ক্ষেত্রেই থাকে, যেমন ধরেন জিম্বাবুয়ের সাথে যদি খেলা হয়, আমরা একটা ইয়াং একটা গ্রুপকে খেলাতে পারি, যাতে গিয়ে পরে সিনিয়র প্লেয়াররা যাতে ওই ব্রেকটা পায়। এই কালচারগুলো যত বেশি খেলাবো, খেলাইতে হবে। আমাদের হয় কি যে প্লেয়ারদেরকে নেই ন্যাশনাল টিমে, 2টা 3টা ম্যাচ দেখি, যদি ভালো না করে ছুড়ে ফেলে দেই, ওই প্লেয়ারের ক্যারিয়ার শেষ কিন্তু। তো এইটা একটু ডিফিকাল্ট। আমার মনে হয় যে প্লেয়ারদেরকে একটু ব্যাক করা দরকার, প্লেয়ারদেরও বুঝতে হবে যে কনসিস্টেন্সিটা কত ইম্পর্টেন্ট। আর এত ইজিলি ন্যাশনাল টিমে যদি ঢুকে যায় এটাও ডিফিকাল্ট রাজীব ভাই। দেখা যায় যে এক সিজনে কেউ 2টা 3টা 100 মারলো বা 700-800 রান করলো, তো হঠাৎ করে এই কথা উঠে যায় যে দলে চাই, তাকে দলে লাগবে। বাট তার ওই হাঙ্গারটা তো বাড়াইতে হবে, যে ন্যাশনাল টিমের জায়গাটা এতই প্রেশাস রাখা উচিত। আপনি ইন্ডিয়াকে উদাহরণ দেই না, মানে সরফরাজ খান কিভাবে ন্যাশনাল টিমে ঢুকেছে আমরা সবাই জানি। রান করতে করতে ডোমেস্টিকে এক পর্যায়ে তিনি মানে হাঁপিয়ে উঠেছিলেন যে আমি কি ন্যাশনাল টিমে চান্স পাবো না আদৌ।
বাট দেখেন ঢোকার পরে তার হাঙ্গারটা আরো বেড়ে গেছে, কারণ জানে এই জায়গার মূল্যটা কত। আমাদের ক্ষেত্রে হয়তো জায়গার মূল্যটা দিতে পারতেছি না আমরা। এই জিম্বাবুয়ের কথা আপনি বললেন, আমার একটা প্রশ্ন যে আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে এত ব্যর্থতা, জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে সামনের মাসেই, তখন কি আবার এই সাকসেস পেলেই আমরা আবার সব ভুলে যাব কিনা? সেটাই আমি এটার জন্যই বলছিলাম যে সাকসেসটা পেতে হলে তো আপনাকে আরেকটু প্রিপারেশনটাও বাড়াইতে হবে। এই 1-2 সিরিজের সাকসেস বা 1-2 ম্যাচের সাকসেসে তো ফুল প্রুফ সাকসেস হয় না। আমরা এইখানে আমাদের কাজ করতে হবে, এই জিম্বাবুয়ে সিরিজের লং টার্মের প্ল্যানিংয়ের কি শুরু হতে পারে এইটা একটা ভাবতে হবে। জিত হার থাকুক সমস্যা নাই, আপনি তো জিম্বাবুয়ের সাথেও যদি হারেন বাট একটা কিছু চেষ্টা করেন তাহলে আমি মানে ডিসএগ্রি করব না যদি করা যায়, বাট জিততেই হবে। এই শর্ট টার্ম গ্লোরিগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদের এটাই প্রবলেম হচ্ছে যে আমরা সবসময় সামনে কি আছে ওটা নিয়ে আমরা খুব পেরেশান হয়ে যাই, কিন্তু ভবিষ্যতে আরও কি কি আছে ওইটা নিয়ে আমরা ভাবি কম আসলে। এবং আপনি যেটা বলছেন যে সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রেও দায়িত্ব আছে যে তাদেরকেও পথ দেখাতে হবে, সেটা নিশ্চয়ই রিটায়ারমেন্টের কথা বলি, ক্যাপ্টেন্সি ছাড়ার কথা বলি, কিংবা নতুন কাউকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে বলি। এই জিম্বাবুয়ের মতো ছোট সিরিজেও আসলে প্লেয়াররা নিজেদেরকে রেস্ট দিতে চায় না, কিংবা তাদেরকে রেস্ট দিলে নির্বাচকরা তারা আসলে খুব সমালোচনায় মুখর হয়, অথবা নিজেরা আসলে সেটা নিয়ে বলে ড্রেসিং রুমে কিংবা বাইরে। আমি বলছি যে প্লেয়ারদের এই মানসিকতার চেঞ্জটা কেন হচ্ছে না বাংলাদেশে? কালচারটা আসলে আমাদের রাজীব ভাই এরকম, মানে আমাদের হয় যে জায়গা ছাড়তে চায় না কেউ, এটা একটা তো ব্যাপার আছে। কেউ মানে আমরা ওই সাহসটাও দেখাই না, আমাদের ওই গাটসটাও মানে আমরা মনে হয় একটু কম দেখাই, যে ইনসিকিউরিটি থাকে কিছুটা, যে যদি এই সিরিজে আমি না খেলি, যদি ওই প্লেয়ারটা আমার জায়গায় ভালো খেলে ফেলে তাহলে তো আমার জায়গাটা মানে নষ্ট হয়ে যাবে, সো আমি কেন আমার জায়গা ছাড়বো, মানে ব্যাপারটা এরকম। আমি পারফর্ম করছি তো আমি খেলে যাব। বাট আপনি দেখবেন কোহলি, রোহিত শর্মা, বড় বড় প্লেয়াররা কিন্তু কিছু কিছু সিরিজ স্কিপ করে। অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকেও দেখবেন যে কিছু কিছু সিরিজ স্কিপ করে। স্কিপ করার রিজনটা হচ্ছে যে একে তো নিজের মেন্টালি রিফ্রেশ হয়, রিচার্জ হয়, অন্য আরেকজনকেও প্রিপেয়ার করার সুযোগ দেওয়া হয়, তখনই গিয়ে রেসপেক্টটা পায় প্লেয়ারদের কাছ থেকে। আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে কিন্তু ভয় পায় জুনিয়ররা, মানে ওই রেসপেক্ট তো আছে, বাট ভয়ও আছে একটা, যে ভাইয়ের ব্যাপারে কিছু বলবো বা ভাই যদি মাইন্ড করে। এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে যে ন্যাশনাল টিম কিন্তু সবার টিম, এটা কোনো সিনিয়র জুনিয়র বলে একজনকে ওই এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার মতো কিছু নাই। যতদিন না আমাদের মানে ওই কালচারটা গ্রো, আপনি আফগানিস্তানে আবার একটা উদাহরণ দিই, রাশিদ, নাবি, তারা যেভাবে অন্যান্য ইয়াংস্টারদের সাথে কোলাবোরেট করে, একটা কাছে নিয়ে তাদেরকে হেল্প করে, তাদের এর জন্যই নতুন নতুন হিরো ইমার্জ করছে। আমরা ওই ঘুরে ফিরে ওই 3-4 জনের কথাই বলি বারে বারে, ও মুখে না থাকলে কি হলো, সাকিব নাই কেন, এর জন্য আমাদের এই অবস্থা। আমাদের তো মুভ অন করতে হবে, আমাদের নতুন হিরো রেডি করতে হবে। আনফর্চুনেটলি কেউ ওই মানে দায়িত্বটা নিচ্ছে না আসলে। ধন্যবাদ আপনাকে মাঝারুদ্দিন। আমি আমাদের সময় একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির বাড়তি সুবিধা নিয়ে আমরা কথা বলছিলাম। আজকের পরে সেমিফাইনাল লাইন আপটা চূড়ান্ত হয়ে যাবে, শেষ 4-এর লড়াই, সেমিফাইনাল 2টা এবং ফাইনাল অপেক্ষায় রয়েছে। সেটা ভারতে হবে, দুবাইতে হবে নাকি পাকিস্তানে হবে, সেইটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভারতের সেমিফাইনাল পর্যন্ত। সেটাও বাড়তি সুবিধা কিন্তু ভারতেরই। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।